এদিকে ডক্টর ইউনূসের হাতে আর মাত্র 7 দিনের সময় আছে। হঠাৎ একই সিদ্ধান্ত দিল ডোনাল্ড ট্রাম্প। কঠিন বিপদে পড়তে যাচ্ছে ইউনূস সরকার। ডক্টর ইউনূসকে হত্যার পরিকল্পনা, রীতিমতো ফাঁস হয়েছে সেই ভয়ানক চক্র। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। আমেরিকা ইউরোপের ভাড়াটে সেনাদের নিয়োগ করেছে ইউনূসকে নিকেশ করতে, ঠিক যেভাবে বালুচিস্তানে মজিদ বাহিনী এবং বালোচ নেতাদের মারবার জন্য, নিকেশ করবার জন্য ওখানে ভাড়াটে সেনা নিয়োগ করেছে, সেই তাদেরই আর এক দল তাদেরকে পাঠিয়েছে বাংলাদেশে এবং সেই সঙ্গে দিয়েছে তালিকা দিয়ে দিয়েছে কাদের নাম এবং কাদেরকে নিকেশ করতে হবে। তালিকার প্রথম নাম ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল জয়ী। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ দেখতে চলেছেন, যেটা আমি মনে করি এই বছরের সব থেকে গোপন এবং সব থেকে ভয়ানক একটা সংবাদ। দর্শক, এবার ডক্টর ইউনূসের জীবন মরণ নিয়ে প্রশ্ন উঠেছে। একজন বিশ্লেষক রীতিমতো একটা তথ্য ফাঁস করেছে, যেটা নাকি আমেরিকা থেকে ডক্টর ইউনূসের জন্য কয়েকজন সেনা মোতায়েন করা হয়েছে বাংলাদেশে, যারা ডক্টর ইউনূসকে হামলা করতে পারে বা অন্য কিছুও করতে পারে। দর্শক, কেন ডোনাল্ড ট্রাম্প এমন সিদ্ধান্ত নিল সেটাই আপনারা শুনতে যাচ্ছেন। কেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে জনপ্রিয় লোক বা পৃথিবীতে জনপ্রিয় লোকগুলো বাঁচিয়ে রাখবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত দেখে আসি। 7 দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে, সেই গোপন তথ্য যেহেতু ফাঁস হয়েছে, সেই গোপন তথ্যতে আমরা শুনে আসি। তো কথা না বাড়িয়ে চলুন সংবাদটি এক নজরে দেখে থাকি, আশা করি সঙ্গেই থাকবেন। চীনের যে রোয়া ধান পেকে উঠেছিল, শুধু কাটার অপেক্ষায় ছিল, আর সেই ধানে মই দিয়েছে একটা লোক, ইউনূস, আমেরিকার মদদে। যে আমেরিকার সঙ্গে চীনের এখন সাপের নেউলের সম্পর্ক। আমেরিকার মদদে এই যে করলো ইউনূস, এত কাজ বাংলাদেশকে বিক্রি করে দিয়ে দিল। চীন বসে রয়েছে, শুধু নজর রেখেছে, কিন্তু এবার আর নজর, যে খবর পাওয়া গেল তার জন্য আর বলা যায় না যে নজর রেখেছে। এবার চীন নেমে পড়েছে। কিরকম? তার জন্য আমেরিকা জানে চীন এখন সরাসরি যুদ্ধে নামবে না। আমেরিকা ইউরোপের ভাড়াটে সেনাদের নিয়োগ করেছে ইউনূসকে নিকেশ করতে, ঠিক যেভাবে বালুচিস্তানে মজিদ বাহিনী এবং বালোচ নেতাদের মারবার জন্য, নিকেশ করবার জন্য ওখানে ভাড়াটে সেনা নিয়োগ করেছে, সেই তাদেরই আর এক দল তাদেরকে পাঠিয়েছে বাংলাদেশে এবং সেই সঙ্গে দিয়েছে তালিকা দিয়ে দিয়েছে কাদের নাম এবং কাদেরকে নিকেশ করতে হবে। তালিকার প্রথম নাম ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল জয়ী। আছেন এই তালিকায় খলিলুর রহমান, আলী রেজা, ইউনূসের এক ঝাঁক উপদেষ্টা, এক ঝাঁক, সবাই নয়, দু একজনের নাম কয়েকজনের নাম এর মধ্যে নেই। এছাড়া আছে কিছু রাজনৈতিক নেতা। এই রাজনৈতিক নেতারা আছে এই ঘাতক বাহিনীকে সাহায্য করার জন্য। এরা ওই জামাত, হিজবুত, বিএনপি, এদের নির্দিষ্ট এদের দলের। তারা যে খুব বড় পদে আছেন তা নয়, তবে সরকারের অন্দরমহলে যাতায়াত তাদের অনেকের ভূমিকা ডাবল এজেন্টের। এদিকেও আছে, ওদিকেও আছে। খুব শিগগির বাংলাদেশ সরকারের বেশ কিছু মাথার কবরে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব ঘন হয়ে উঠছে। এর দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে একটা স্কেপ রুট তৈরি করার ব্যবস্থাও তৈরি করা হয়েছে এবং প্ল্যান তৈরি করা হয়েছে, এবং সেই প্ল্যান মানে কে বা কারা মিডিয়াতে ছড়িয়েও দিয়েছে, দিয়ে বলছে যে আওয়ামী লীগ নাকি এখনই নাকি বড় বড় অভিযানে নামবে। এইটা বাংলাদেশের মধ্যে এখন প্রচুর, ঢাকায় দেখতে পাবেন প্রচুর পশ্চিমা সাহেবরা ঘুরে ফিরে বেড়াচ্ছে। চীন তাদের মার্সেনারি যে বাহিনী, সেই বাহিনীতে তাই সাদা চামড়ার লোকদের, ঘাতকদের বেছে নিয়েছে। দেখা যাক তারা কতটা সফল হয়, আদৌ সফল হয় কিনা। দেখুন, বিশ্বের পরাশক্তিদের এই কামড়া কামড়িতে, মানে তারা যদি সফল নাও হয় এই ঘাতক বাহিনী, কিন্তু বিশ্বের পরাশক্তিদের এই কামড়া কামড়িতে বাংলাদেশ শেষ পর্যন্ত যে কোথায় পৌঁছবে সেটাই এখন দেখার। বাংলাদেশের রাজনীতিতে এখন একটার পর একটা ষড়যন্ত্র চলতেছে। এখন তারেক দেশে না ফেরার কারণ অনেকেই মোটামুটি জানে। যতটুকু শোনা যাচ্ছে যে তারেক জিয়ার সাথে রয়ের দ্যান দরবার চলতেছে, লন্ডনে সমঝোতার চেষ্টা চলতেছে। র চাচ্ছে যে আওয়ামী লীগকে তোমরা সাথে রাখো, নাহলে তোমরা গোল খাবা। এবং তারেক জিয়াও অন্যদিকে আটকা আছেন রয়ের কাছে, এবং এই সুযোগ নিচ্ছে র। এখন তারেক জিয়া পড়ছেন বিপদে, এবং তিনি এটাও বুঝতেছেন যে গোল খাওয়ার সম্ভাবনা আছে তার দলের। সুতরাং আওয়ামী লীগ বিএনপি দুইজন ক্ষমতার প্রশ্নে অথবা বিএনপি টিকে থাকার প্রশ্নে আওয়ামী লীগকে তাল লাগবে, টুডে অর টুমরো। সো আসলে তারেক জিয়া যে ফিরছেন না সেটা তো সবাই জানছে। এটার পিছনে রহস্য এটা, দেন দরবার রয়ের সাথে আওয়ামী লীগকে সেটেল করতে, বিএনপি আওয়ামী লীগ এক হতে, এবং লন্ডনের এই সমঝোতা অচিরেই হবে বলে অনেকে আশা করছেন। তখন রাজনীতির ফরম্যাটই বদলে যাবে, গণেশ উল্টেও যেতে পারে। ভারত এক প্রকার ধরে নিয়েছে, আমাদের ফেসবুকের মধ্যে যেরকম পোস্ট দেখা যাচ্ছে, আমার ভিডিও প্রকাশ হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ বলে। তো ভারত কোথাও না কোথাও ভেবে নিয়েছে যে এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের তলে তলে অবস্থানটা পাকিস্তানের সাথে। আর
বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের যে অ্যাক্টিভিটিসগুলো বিশেষ করে বিএসএফ এর এগুলা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে। ভারত যদি আসলে আমাদের সাথে কোনো শক্তি প্রয়োগ করে আমাদের ফেসবুক পোস্টে কমেন্ট করা ছাড়া অথবা ধরেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়া আর ধৈর্য ও সংযম দেখানো ছাড়া তীব্র নিন্দা প্রতিক্রিয়া জানানো ছাড়া বাংলাদেশের আসলে ঝুলিতে কোনো কিছু আছে যে আমরা সমুচিত জবাব দিব, আমার মনে হয় নাই। তবে এটা বাড়ানো উচিত। কেন বলছি, যুদ্ধ চলছে এই মুহূর্তে ভারত পাকিস্তান, কিন্তু বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ যে ঘটনা ঘটিয়েছে আমাদের সরকারের রিয়াকশন কি? উদ্বেগ প্রকাশ, পুলিশকে নির্দেশনা, যারা ঢুকছে তাদেরকে আটক। গতকালকে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে 66 জন ভারতীয় নাগরিককে। মানে ভারতের বিএসএফ জোর করে বাংলাদেশকে ঢুকাই দিছে। ভাই এই মুহূর্তে দেখতে সাধারণ ছোট বাচ্চা, নারী, বৃদ্ধ দেখতে খারাপই লাগে, কিন্তু রহস্যজনক এবং সন্দেহজনক অবস্থান তারা ঘটাইলেও ঘটাইতে পারে। আপনার ভোরের দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে এই অনুপ্রবেশকারীদের আটক করেছে বাংলাদেশ পুলিশ এমনকি বিজিবি বলছে আপনার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে 27 জন, টাইনদং সীমান্ত দিয়ে 15 জন, পাঞ্চুরি উপজেলার লোগাং ইউনিয়নের রূপসেনপাড়া সীমান্ত দিয়ে 24 জনকে ভারত পুশ ইন করেছে। আর এই পুশ ইন করা যারা তারা এখানে বিভিন্ন বাড়িতে অবস্থান করছিল, এরপর কি বলা হয় যে বিজেপি তাদেরকে আটক করেছে। এখন আটকদের বক্তব্য যে তারা নিজেরা বলছে যে তারা গুজরাটের বাসিন্দা, গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে ভারতের বিএসএফ সদস্যরা বাংলাদেশে তাদেরকে ঢুকাই দিছে। মানে আপনি বুঝছেন যে আমাদের অবস্থানটা কোথায়? গুজরাট থেকে তাদেরকে বিমানে করে নিয়ে আসছে, আইনা বাংলাদেশের সীমানার কাছে দাঁড় করায় কোথায় যাও তোমরা সব বাংলাদেশে বলে বাংলাদেশে ঢুকাই দিছে। এখন এই ব্যাপারে বিষয়টি নিয়ে আমাদের জেলা প্রশাসক বলছেন আমরা দ্রুত পুশব্যাক করার চেষ্টা করছি। আসলে কি পুশব্যাক করতে পারবো আমরা? এই চেষ্টা কি কথায় থাকবে? আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনিও বক্তব্য দিয়েছেন, এমনকি আমাদের পুলিশের আইজিপি সীমান্তবর্তী যে থানাগুলো আছে, পুলিশগুলো আছেন, তাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন আমরা সচেতন থাকি, সজাগ থাকি, সতর্ক থাকি। কিন্তু একটা দেশের মধ্যে আরেকটা দেশের মানুষ তাদেরকে বাংলাদেশি বলে ঢুকাই দেওয়া হচ্ছে, এটা তো ভাই গায়ের জোরে। এখন কি পাকিস্তানের ঝাল আমাদের সাথে বিটাচ্ছে? আর আমরা তো মানে ফেসবুকে মোটামুটি সয়লাভ হয়ে গেছি পাকিস্তানের পক্ষে যারা আছি অনেকেই, তাই না? আবার কেউ ভারতের পক্ষে হয়ে গেছি। তো এই ঠেলাঠেলির খেলায় বাংলাদেশ আসলে তার মেরুদণ্ডের মধ্যে কতটুকু জোর আছে? আমার মনে হয় যে যারা ঢুকছে বাচ্চা সাধারণ মানুষ দেখতে মনে হচ্ছে, তারপরেও আপনি আশঙ্কা এড়াতে পারেন না। কারণ ভারতের মাথায় কি ঢুকে রয়েছে আপনি কিভাবে বলবেন? আর স্পষ্ট বাংলাদেশকে এই মুহূর্তে আপনার পাকিস্তানের দোষর বলে মনে করছে, এমনকি ডক্টর ইউনূসকেও নিয়ে তাদের ভারতীয় মিডিয়া বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। আর এর মাঝখানে যেভাবে পাকিস্তান জিন্দাবাদ বলে ভিডিও ছড়াচ্ছে বাংলাদেশের মানুষ লুঙ্গি টুঙ্গি পড়া, তো এখান থেকে কি পজিটিভ কোনো কিছু হবে নাকি ফেসবুকে ভারতের বিরুদ্ধে আমরা লড়াই করে ফেলবো? আমাদের মানে মাজা আছে তো নাকি? নাই, আসলে কিন্তু নাই। ভারত তো দূরের কথা, মিয়ানমারের সাথে লড়ার আমাদের সক্ষমতা নাই। দেখেন আরাকান আর্মি ধরে ধরে নিয়ে যায় নাফনদি থেকে, মন চাইলে সারে, না চাইলে সারে না। এখন এই যে মানুষগুলো ঢুকছে তাদেরকে পুশব্যাক করা, এই পরিস্থিতিতে বাংলাদেশের সক্ষমতা আছে আমরা আসলে দেখতে চাই। ওদিক দিয়ে রোহিঙ্গা ঢুকাচ্ছেন আমাদের এই সরকার নীরবে, এগুলো নিয়ে আওয়াজ খুব বেশি হচ্ছে না। প্রায় 1.5 লক্ষের কাছাকাছি রোহিঙ্গা আমরা ঢুকাই দিছি। ভাই এটা তো জাতীয় নিরাপত্তার ইস্যু। আসলে ভারতের সাথে এগুলো নিয়ে শক্তভাবে আমাদের কথা বলা দরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করে দিলেন এনসিপির এক নেতা এবং গুরুত্বপূর্ণ নেতা। ভারতের প্রধানমন্ত্রীকে হুমকি দিলেন পাকিস্তানে আক্রমণ করার জন্য। যে কথা আমরা একাধিক ভিডিওতে বলেছি যে ভারত পাকিস্তান যুদ্ধ যখন বেঁধে গেছে তখন বাংলাদেশের দায়িত্বশীল সরকার এবং দায়িত্বশীল স্টেক হোল্ডাররা, বিশেষ করে সরকারের কাছের স্টেক হোল্ডাররা যদি কোনো পক্ষ অবলম্বন করে তাহলে সেটা আমাদের জন্য বিপজ্জনক হবে। সেই পক্ষ অবলম্বন করার দৃশ্য এবার বোধহয় দেখাই গেল যখন এনসিপি দলীয়ভাবে বিবৃতি দিয়েছে যে এই ভারত পাকিস্তান যুদ্ধ এটা উদ্বেগজনক, সবারই শান্ত থাকা উচিত। তখন ভালো হয়ে যাও মোদি মন্তব্য করলেন এনসিপির নেতা মাহিন সরকার। কালের কণ্ঠ এই খবরটা খুবই গুরুত্ব সহকারে করেছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব, খুবই বড় নেতা, দায়িত্বশীল নেতা, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো থ্রেট দিলেন। এবার বোধহয় নরেন্দ্র মোদী ভয়ে কাঁপতে কাঁপতে পাকিস্তানকে বলবে যে বড় ভাই আমাদের ভুল হয়ে গেছে, যেহেতু এনসিপি নেতা মাহিন সরকার বলেছেন যে আমাকে ভালো হয়ে যেতে হবে, সেহেতু আমি ভালো হয়ে যাচ্ছি, তোমাদেরকে আর হামলা করবো না। বোধহয় নরেন্দ্র মোদীর সেটাই করা উচিত। আমরা বারবার বলছিলাম যে বাংলাদেশের সরকার এবং দায়িত্বশীল স্টেক হোল্ডাররা যদি ভারত পাকিস্তান যুদ্ধে কারো বিপক্ষে কিংবা কারো পক্ষে অবস্থান নিতে চায়, যেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হবে, এরই মাঝে গণমাধ্যমে খবর হয়েছে মাহিন সরকারের এই ফেসবুক স্ট্যাটাস, সেটা বাংলাদেশের জন্য বড় ধরনের বিপজ্জনক হবে এবং সেই বিপদটাই ডেকে আনতে চাইছেন বোধহয় মাহিন সরকার। পাক ভারত সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তীব্র মন্তব্য করেছেন। ফেসবুক পোস্টে মাহিন সরকার লিখেছেন, মোদীর নিজের দেশে জনপ্রিয়তা কমা বিদ্যমান, তারপরে ... যাই একটু পাশের দেশে হামলা করে আসি, ভালো হয়ে যাও মোদি। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন ভারতের রাজনৈতিক অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট চলছে। এই ব্যাপারগুলো অর্থাৎ ভারতের মধ্যে নিজেদের অভ্যন্তরীণ সংকট চলছে, সেই সংকট কাটানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিরো হতে চাচ্ছেন এবং সেই হিরো হওয়ার জন্য সে পাকিস্তানে হামলা চালাচ্ছেন। পাকিস্তানি হামলা চালিয়ে তিনি বড্ড ভুল করেছেন। মাহিন সরকারের খুবই কাছের বন্ধু পাকিস্তান, সেই পাকিস্তানে হামলা চালিয়ে বড্ড ভুল করেছেন এবং সেই ভুল করার জন্য নরেন্দ্র মোদীকে বললেন ভালো হয়ে যাও মোদী। এবার নরেন্দ্র মোদীর সত্যি ভয় পাওয়া উচিত এবং ভয় পেয়ে পরবর্তী করণীয় করা উচিত। পাকিস্তানের কাছেও ক্ষমা চাওয়া উচিত আমার মনে হয়। সেটাই কি চাইবেন নরেন্দ্র মোদী, নাকি মাহিন সরকাররা উস্কে দিতে চাইছেন এটা বলে যে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে থাকবে, বাংলাদেশের সরকার, বাংলাদেশের সব থেকে বড় দল এনসিপি তারা পাকিস্তানের পক্ষে থাকবে, ভারত তুমি সাবধান হয়ে যাও, এই বার্তা দিতে চাচ্ছেন? যুদ্ধকে উস্কে দিতে চাচ্ছেন? বাংলাদেশ যেন আক্রান্ত হয় সেই ব্যাপার কি
উস্কে দিতে চাচ্ছেন? কি চাইছেন এনসিপি নেতারা? এনসিপির একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড এনসিপি নেতাদের, এনসিপির এবার বোধহয় এই বিতর্কটা আরও বেশি উস্কে গেল যখন নরেন্দ্র মোদী সম্পর্কে এই যুদ্ধের টার্মে এরকম একটা বাজে তীব্র ফেসবুক স্ট্যাটাস দিলেন, যেটা গণমাধ্যমে খবর হয়ে গেছে। মাহিন সরকার যখন এই মন্তব্য করছেন, তখন আমরা সমাজের গুরুত্বপূর্ণ আরও অংশের মন্তব্য দেখছি, এবং একজন আমার দেশ সম্পাদক তিনি যে দাবিটি করেছেন সেটা হচ্ছে যে একটার পর একটা ভারতীয় বিমান ভূখণ্ডিত করছে পাকিস্তান, আমার দেশে এই মানে আমার দেশের খবর এটা এরকমটা ছড়িয়ে দেওয়া হচ্ছে মাহমুদুর রহমানের নাম দিয়ে। সেটা সত্য কি মিথ্যা আমরা জানি না। অন্যদিকে এনসিপি বলছে যে ভারত পাকিস্তান উভয় পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। এনসিপি ভারত পাকিস্তান উভয় দেশকে যখন ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছেন, তখন আমার দেশের নামে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়িয়ে ফেলা হচ্ছে পাকিস্তানের পক্ষে, ভারতের বিপক্ষে, এবং মাহিন সরকার সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন। এর মাঝে যেটা আসলে কি দর্শক, আপনার কি মনে হয়? মাহিন সরকাররা আদতে? তো দর্শক দেখছিলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ আলোচনা করছিল। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি? আসলে ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে যেই চক্রান্তটা করা শুরু করেছে, আসলে চক্রান্তে সফল হবে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।